প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া, খুন পাল্টা খুন 4 দশক ধরে চট্টগ্রামের রাউজান। দৈনিক যুগান্তর, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, 3 ইস্যু ঘিরেই সংকট, কুরআন সুন্নাহ বিরোধী সিদ্ধান্তে ছাড় নয়, হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি। দৈনিক সমকাল, লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের, পোল্ট্রি শিল্পে সংকট, আওয়ামী লীগ নিষিদ্ধ, নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা, হেফাজতের মহাসমাবেশ। কালের কণ্ঠ, জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি, খালেদা জিয়া ফিরছেন কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে, পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু। দৈনিক ইত্তেফাক, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের, নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতের 12 দফা। মানব জমিনের শিরোনাম, এত নতুন দল লক্ষ্যটা কি, ভয়ঙ্কর ফেমডম সেশন, মিস্ট্রেস অ্যান্ড স্লেভের অন্দর মহল, হেফাজতের সমাবেশ থেকে 12 দফা দাবি। বাংলাদেশ প্রতিদিন, আপাতত হার্ডলাইন নয়, পবিত্র কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল করুন। দেশ রূপান্তর, বিমানের সক্ষমতা নিয়ে জাইকার প্রশ্ন সন্দেহ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। হাসিনা শাসনে রাষ্ট্রীয় জল্লাদ বাহিনী হয়ে উঠে সোয়াট, আমার দেশের শিরোনাম। আমাদের সময় উত্তেজনার মধ্যে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, প্রতিদিনই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সাক্ষাৎকার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। খবরের কাগজ, রাখাইনের সঙ্গে মানবিক করিডোর এখনই হচ্ছে না, ইসলাম বিরোধী ষড়যন্ত্র থেকে বিরত থাকুন, মহাসমাবেশ থেকে হেফাজতের নেতারা। দৈনিক সময়ের আলো, দোসর ট্যাগে চলছে বদলি বাণিজ্য, স্বাস্থ্যে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট, 4 দফা দাবি আদায়ে 2 কর্মসূচি। কালবেলা শিরোনাম, ডক্টর জুবাইদাকে নিয়ে বিএনপিতে আগ্রহ, ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত হচ্ছেন না হত্যাকারীরা, সাগর রুনি হত্যাকাণ্ড। রূপালী বাংলাদেশ, খালেদা জিয়ার রাজনৈতিক বিকল্প জোবায়দা রহমান, হেফাজতের মহাসমাবেশে কঠোর বার্তা, 12 দফা দাবি। দৈনিক করতোয়া, হেফাজতের কড়া বার্তা, মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 12 দফা দাবি। দৈনিক ইনকিলাব, শরিয়া বিরোধী আইন প্রতিহতের ঘোষণা। দৈনিক জনকণ্ঠ, শ্রম বাজারের নতুন সিন্ডিকেট, দুর্বিষয় হয়ে উঠেছে প্রবাসীদের জীবন, খসড়া অধ্যাদেশ বাতিল চান রাজস্ব কর্মকর্তারা, এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, জেলা ও মহানগর জামায়াতের আমির সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। নানা ধরনের শিরোনাম এবং রাজনীতি নিয়ে তো একটু আলোচনা আছেই। শুরুটা যদি হেফাজতের যে গতকাল মহাসমাবেশ হলো সেই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের, এবং কোরআন সুন্নাহ বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি, হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবেন না। একই অনুষ্ঠানে এনসিপি নেতা বলেছেন, শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন, আবুল হাসনাত বলেছেন। আবার জামায়াত নারী কমিশন বাতিলের দাবি জানিয়েছে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে যে সব সমস্যাই হচ্ছে নারীদের জন্য, এবং নারীদেরকে কেন্দ্র করেই সব ধরনের। এই ক্ষেত্রে আমি যদি আপনাকে একটা ছোট করে প্রশ্নটা করি, মানে যে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা এত বেশি কথা বলছি, সেখানে নারীর অংশগ্রহণ তো ছিল উল্লেখযোগ্যভাবে, তাহলে নারীরা হঠাৎ করে অপান্ত হয়ে ওই জায়গাটায় আসি। ধরেন যে একটা দেশ শুধু একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে নিয়ে চলে না এবং তাদের কল্যাণের কথা ভাবে না, সেখানে নানা ধর্ম, নানা শ্রেণী, নানা পেশার মানুষকে নিয়েই একটা ইনক্লুসিভ সোসাইটি এবং তার একটা বৃহৎ রূপ হচ্ছে একটা দেশ। সুতরাং আপনি সেখানে যখন আইন প্রণয়ন করবেন, তখন আপনি নির্দিষ্ট একটা বিশ্বাসের অনুসারীদেরকে
বিবেচনায় আনবেন না, অথবা আপনি একটা সেখানে একটা রাস্তা বানাবেন, আপনি নিশ্চয়ই রাস্তাটা বানানোর সময় সবার জন্য। কিন্তু আমাদের এই জায়গাটায় দেখা যাচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমরা সব কিছুকে বিশ্বাসের উপরে ভর করে বিশ্বাসের দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। যখন ভারতে সেখানকার উগ্র সাম্প্রদায়িক সরকার সেখানকার একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য একটা আইন বা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য যখন আইনটি করে, তখন আমি এখানে দাঁড়িয়ে কিন্তু বলি যে এই আইনটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বঞ্চিত করার জন্য। অথচ আমি আমার জায়গায় যখন আসি তখন আমার সংখ্যাগরিষ্ঠতার পরিচয় দিয়ে বা সেটিকে ইস্যু করে আমি ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তাদের অধিকারকে আমি অস্বীকার করি। আমাদের এখানে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কোন সংস্কার কমিশন এখন পর্যন্ত বলা হয়নি যেটা ধর্মের সাথে এই জায়গাগুলো সাংঘর্ষিক। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র নারী ইস্যুটাই যখন আসছে তখন বলা হচ্ছে যে এটার সঙ্গে ধর্ম মিলছে না। আচ্ছা, গণতন্ত্র অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর সাথে কি বিরোধিতা নেই? আপনি অন্য জায়গাগুলোতে অন্য কমিশনগুলোর কথা বলছেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে পয়েন্টটা উল্লেখ করেছেন গণ অভ্যুত্থানে, আমি তার থেকে আরো একটু পেছনে যাই। যখন এই যে নাহিদ ইসলামরা ডিবি অফিসে ধরে নিয়ে গেল, রাস্তায় সারা রাত ডিবি অফিসের সামনে যে নারীরা দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই এই কমিশনে আছেন, যাদেরকে গতকালকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছে এবং একজন তো বলেই ফেললেন যে এদের জন্য কিন্তু গণ অভ্যুত্থানটা হয়নি। এনসিপির একজন নেতা সেখানে গিয়ে বক্তব্য দিয়েছেন। আমার ধারণা যে এনসিপির পক্ষ থেকে এই বিষয়টা পরিষ্কার করা দরকার যে তারা যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন এবং তাদের এই গণ অভ্যুত্থানে বা তাদের নেতৃত্বে অনেক নারীরা আছেন। সুতরাং আপনি যদি এক ধরনের ধোঁয়াশা তৈরি করেন রাজনীতিতে, আজকে হয়তো ভয়ে কেউ আপনাকে প্রশ্ন করছে না, কারণ এখন প্রশ্ন করলে চাকরি চলে যায়। এক সময় না এক সময় ইতিহাসের কাছে আপনার এই জবাবগুলো দিতে হবে। আমি পরিষ্কার মনে করি গতকালকে সমাবেশের বাইরে আমি মনে করি যে হেফাজতে ইসলাম শুধু না, এখানে যে কেউ তার মতামতটা দিতে পারে। হেফাজতের একটা বিরাট সাংগঠনিক ভিত্তি আছে, তাদের সমর্থক আছে, এটা যেমন সত্য, আবার এর বাইরেও একটা বিরাট জনগোষ্ঠী আছে যেটা এগুলোকে সমর্থন করে না। আপনাকে আমি মনে করিয়ে দিই, আমরা এর আগেও কিন্তু নানা রকমের দাবি দেখেছি এবং তারপরে একটা পর্যায়ে গিয়ে নেতৃত্বের ওই যে রেলের জমি নিয়ে বশ্যতা স্বীকার করা, সহযোগিতা করা এবং মহামানব বানানোর চেষ্টা করা, সর্বশেষ তাকে মা ডাকা, এই ঘটনাগুলো ঘটেছে। এমনকি গত জুলাই মাসে, আগস্ট মাসে যখন শেষ মুহূর্তে সারা বাংলাদেশে ছাত্র জনতার সাথে আওয়ামী লীগ, তার গুন্ডা বাহিনী এবং তার প্রশাসনের যখন যুদ্ধ চলছিল, এই সংগঠনের অনেক নেতা যারা এখন এই সংগঠনে নেই, নেতৃত্ব থেকে সরে গেছে, ধানমন্ডিতে আসাদুজ্জামান খান কামালের সাথে তারা বৈঠক করে সরকারকে সহযোগিতার কথা বলেছে। বাংলাদেশের রাজনীতির গতি, এর যে জলধারা, এটা একভাবে সবসময় প্রবাহিত হয় না। আমরা সবার কাছ থেকে এই গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং যে সম্ভাবনাটা ক্রমশই নষ্ট করে ফেলা হচ্ছে, আমরা মনে করিয়ে দেই যে এখানে গণ অভ্যুত্থানটা কোনো স্পেসিফিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য হয়নি। এখানে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থের কল্যাণের জন্য, তাদের স্বার্থের জন্য। সুতরাং কেউ যদি এসে হঠাৎ করে এখানে একেবারে ইতিহাস পরিবর্তন করে বলে ফেলে এটা আপনাদের জন্য হয়নি, তাহলে আমি জিজ্ঞেস করতে পারি, বা কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কিন্তু 5 তারিখে ছিলেন না, আপনি কিন্তু 10ই আগস্ট ছিলেন না, আপনি একেবারে যখন ফুল ফুটেছে, মধু সংগ্রহ করা হয়ে গেছে, তখন কিন্তু এসেছেন। যদিও এখানে ওই দমন পীড়ন নির্যাতন উপেক্ষা করে অনেকেই কিন্তু এখানে লড়াইয়ের সাথে ছিলেন। শরীফ, আপনাকে আমি একটু থামিয়ে দিয়ে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেটা হলো যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন আর ইয়ে করার কিছু নাই, আপনার কোথাও কোনো কিছু ঢেকে রাখতে পারবেন না আপনি। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীকে, নারীর কুশপুত্তলিকা ঝুলিয়ে যেভাবে
তাকে বেআব্রু করে একেবারে পিটানো হলো, অমুক হলো, এবং এটা অনেকেই বলবার চেষ্টা করছেন, শিরোনাম দিয়েছেন নারীর প্রতি সহিংসতা, আবার কেউ বলছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ঘৃণা প্রদর্শন করবার জন্য এই কাজটি করা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, যে প্রক্রিয়ায় নারীকে এইভাবে অপমান করা হলো, এই প্রক্রিয়াটার ভবিষ্যৎ কি? আমি ওই কারণে আপনাকে একটু আগে বললাম যে এই যে সমাবেশে পলিটিক্যাল যে লিডারশিপ, তার মধ্যে এনসিপির একজন প্রভাবশালী নেতা ছিলেন, এবং এই সমাবেশের অংশ হিসাবেই তার পাশে একজন নারীকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে। এর ভেতর থেকে আমি যে বার্তাটা পাই, এদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায় নারীর পরিণতি কি হবে, এর ভেতর থেকে আপনি বুঝতে পারছেন। আমি রিপিট করছি, এদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, পুরোপুরি যায়, নারীর পরিণতি কি হবে এই দেশের, এটি আপনি বুঝতে পারছেন। এরা যতই আশ্বাস দিক না কেন, আপনি নিরাপদে কাজ করবেন, আপনি ঘর থেকে বের হতে আপনাকে পারবেন। আবার একটু থামিয়ে দিয়ে আমি প্রশ্ন করি, এই যে সময়টা, এই সময় আমাদের দেশে অনেক নারী সংগঠন আছে, তাদের ভূমিকা কি? তাদের তো কারো কোনো বক্তব্য দেখলাম না। এখানে বক্তব্য রাখার সুযোগটা ক্রমশই সংকুচিত হচ্ছে। ভয়, একটা ভয় স্বাভাবিকভাবে। গতকালকে মুক্ত গণমাধ্যম দিবস, একটা দেশের 274 জন সাংবাদিক হত্যা মামলার আসামি। আপনি ভাবতে পারেন? আপনি ভাবতে পারেন? আপনি কি সত্যি মনে করেন? আমরা তো বলছি আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা উন্নতি করেছি। এই যে গত কয়েকদিন আগে লাকি আক্তার গণজাগরণ মঞ্চের, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তার দল এই গণ অভ্যুত্থানের অংশগ্রহণ করেছে এবং তাদের একাধিক কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শহীদ হয়েছে। সেই দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। কেন? তার পেছনে পুরনো ক্ষোভ আছে। অর্থাৎ যেখানে আইনের শাসন বলে কিছু থাকে না, যে কেউকে এই ধরনের প্রক্রিয়ার ভেতর থেকে মব তৈরি করা যায়, সেখানে আসলে আমি এই বিষয়টা কয়েকদিন আগ পর্যন্ত বলতাম যে সাহস করে নামে না কেন, আসলে সবার তো সাহস থাকে না। জানি না এর ভবিষ্যৎটা কি। একটু এর ভবিষ্যৎটা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। এবং আপনি যাই বলেন না কেন, আমি কষ্টটা লাগে কেন জানেন? আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটা মাত্র মানুষ, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে অন্তত নামটা বললে তিনি চিনেন, বাংলাদেশের একমাত্র ব্যক্তি তিনি। তো তার শাসনে এই যে ঘটনাগুলো, তার ইমেজ কি বাড়াচ্ছে? তাকে যারা ভালোবাসেন, তাকে যারা এই জায়গাটায় সফল হিসাবে দেখতে চান, আমি তাদের কাছে জিজ্ঞেস করি, এই যে ছবিটা, এটি যখন বিশ্বের মিডিয়াতে ছড়িয়ে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার সরকারের কি ইমেজ বাড়ছে? এক শেষ জায়গাটা হচ্ছে ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় যে নারী সদস্যরা আছেন, তারা কি, আমি তাদের কাছ থেকে পরিষ্কার বক্তব্য শুনতে চাই, এর প্রেক্ষিতে তারা কি বলেন। ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, 3 ইস্যু যুগান্তর শিরোনাম করেছে, এবং জামাতের আমির বলেছেন যে ফেব্রুয়ারি হওয়া ভালো, তা না হলে বৃষ্টি এবং বড় জোর এপ্রিলে যেতে পারে। আমাদের দেশে একটা ভোট দরকার। জি। কেন ভোট দরকার? ভোট দরকার হচ্ছে জনগণের সমর্থন ছাড়া একটা সরকার অনির্দিষ্টকাল চলতে পারে না। সরকারের পক্ষ থেকে একটা তারিখের কথা বলা হচ্ছে, এবং এরপরে আবার দেখা যাচ্ছে যে সেটি নানাভাবে ধোঁয়াশা আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেরা সংশোধিত হয়েছে, আত্মশুদ্ধি আমি দেখি না এখন পর্যন্ত খুব একটা। তারপরেও আত্মশুদ্ধি না হলেও আপনি নির্বাচনটাকে আটকে রাখতে পারবেন না। কেন? একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা ভোটার, কিন্তু কোনো রাজনৈতিক দল করেন না। তো এখানে একটা XYZ একটা রাজনৈতিক দলের ভুলের জন্য বা তিনি সংশোধিত তারা হচ্ছে না বলে আপনি একটা জনগোষ্ঠীর ভোটাধিকারকে আটকে রাখতে পারেন না। সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে ইকোনমিকে রিভাইভ করার জন্য। বিভিন্ন জায়গায় কোথাও প্রশ্ন আছে, কোনো জায়গায় আন্তরিকতার অভাব আছে, আবার কোনো জায়গায় তারা তাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করছে। এই অবস্থায় ভোটটা কবে হবে? আমি মনে করি যে পলিটিক্যাল পার্টি, মানুষের পক্ষ থেকে যে আকাঙ্ক্ষার জায়গাটা, একটা গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়া, এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে আমাদের প্রত্যেকেরই পেশা আছে, সেই পেশায় আমরা ফিরে যেতে চাই। আমরা সেটি মনে করিয়ে দিই, এবং সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন আছে। আপনি দল বেঁধে 5 বছর চাই, 10 বছর চাই, এটা যে একটা পরিকল্পিত প্রচারণা, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। এবং এর পেছনে ইনভেস্টমেন্টও আছে, এর পেছনে একটা বিশাল টেকনিক্যাল গ্রুপও আছে, এটা মোটামুটি সবাই জেনে গেছে। তবে আপনি যদি মনে করেন যে অনন্তকাল ধরে আমরা এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করব,
রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে চ্যালেঞ্জের সংখ্যা কিন্তু বাড়ছে, প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জ বাড়ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে একটা ইলেকশন হলে সমস্ত সমস্যার সমাধান হবে, আমি এটা কখনোই মনে করি না। বাংলাদেশে তুলনামূলক গ্রহণযোগ্য একাধিক নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনগুলো সমস্যার সমাধান করতে পারেনি। তার মানে এই না যে আপনি এখানে নির্বাচন দেবেন না, যেটা শেখ হাসিনা বলতেন, নির্বাচন দিলে বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে, সেই কারণে নির্বাচন দেব না, উন্নয়ন করব। এখানে যেটা বলা হচ্ছে সংস্কারের জন্য উন্নয়নকে একটু ধীর গতিতে, আমি এটি মনে করি না। আমি মনে করি এবং দেশের মানুষ মনে করে আপনি সংস্কার কাজও করবেন, নির্বাচনের দিকেও দেশকে এগিয়ে নিয়ে যাবেন। চিকিৎসা শেষে খালেদা জিয়া ফিরছেন, তার জন্য শুভকামনা। তিনি দীর্ঘদিন একটা বন্দি জীবনযাপন কাটিয়েছেন এবং সেখান থেকে তিনি অনেকটা, আজকে দেখলাম যে স্বাস্থ্যগত বেশ উন্নতি হয়েছে। আমি এইখানে আশ্বস্ত হই যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে তার স্বাস্থ্য নিয়ে যতটা উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি তিনি অনেকটা সুস্থ। আমি চাই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলে তিনি দক্ষতার সাথে সুস্থতা নিয়ে আরো অনেক দিন নেতৃত্ব দিক এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের এই যে বিভিন্ন ধরনের অপরাধী শক্তি, অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, ওঠার চেষ্টা করছে, এগুলোকে প্রতিরোধ করার ক্ষেত্রে তিনিও একটা ভূমিকা রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।